মাঠে ঘাটে বাজারে দেশজুড়ে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা মেলাচ্ছেন ভোটের সমীকরণ, আর ভোটাররা ভাবছেন কাকে ভোট দিলে হবে প্রতিশ্রুতির বাস্তবায়ন। এমনই এক সময় উত্তরবঙ্গের বিভাগীয় শহর ও জেলা রংপুরে চলে এসেছি এবং কথা বলবো আজকে এখানকার রাজনীতিবিদদের সাথে, ভোটারদের সাথে, এবং জানবো তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা। দর্শক, এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের আজকের পর্বে তিস্তা বিধৌত রংপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। আমাদের সাথে আজকে আছেন এই জেলার বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধি, এর পাশাপাশি আছেন সাধারণ ভোটাররা। আমরা শুনবো তাদের কথা, যেখানে উঠে আসবে এই জেলার বিভিন্ন ইস্যু। দর্শক, প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অতিথিদের সাথে। আজকে আমার বামে আছেন মোহাম্মদ সালেকুজ্জামান সালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। তার বামে আছেন ফরহাদ হোসেন মণ্ডল, রংপুর মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি। এবং সর্ববামে যিনি আছেন তিনি হচ্ছেন মাসুম বিল্লাহ, এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক। কথা বলবো তাদের সাথে। আমাদের সাথে আছেন দর্শকরা, আমাদের সাথে আছেন এলাকার সাধারণ ভোটাররা, যাদের প্রশ্নের মাধ্যমে উঠে আসবে জেলার বিভিন্ন বার্নিং ইস্যু। আমরা আলোচনায় যাওয়ার আগে আমার সাথে আছেন আমাদের রংপুরের প্রতিনিধি ফখরুল শাহিনের কাছে। ফখরুল শাহিন, আমাকে বলবেন আসলে এই জেলার মূল ইস্যুগুলো কি, ভোটারদের মূল চাওয়া কি, কোন কোন সংকট বেশি দেখা যাচ্ছে এই জেলাতে? আপনি জানেন যে রংপুর কিন্তু তিস্তা তীরবর্তী একটি জেলা এবং তিস্তা কিন্তু রংপুর অঞ্চলের মানুষের আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু সেই তিস্তা কিন্তু এখন রংপুরের কান্না। এবং তিস্তা যখন বন্যা হয়, প্লাবিত হয়, পানিবন্দী হয়ে পড়ে গ্রামের পর গ্রাম, এবং যখন খরা আসে তখন দেখা যাচ্ছে যে ফসল নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় ফসলের মাঠ। তো রংপুরে মানুষের আসলে চাওয়া, প্রধান যে চাওয়া সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটি কিন্তু প্রধান চাওয়া। এবং আমি কথা বলেছি অনেকের সঙ্গে যারা তিস্তা তীরবর্তী মানুষ, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা আশ্বাস পেয়ে আসছেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, দুই পাশে বাঁধ হবে এবং এই তিস্তাকে ঘিরে শিল্পায়ন হবে, কলকারখানা হবে, ইত্যাদি ইত্যাদি হবে। এবং রাজনীতিবিদরা এবং যে সরকারি পূর্ববর্তী সরকার তারা আশ্বাস দিয়ে এসেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তো এবার যারা আসলে প্রার্থী আছেন, যারা নির্বাচন করবেন, তারাও কিন্তু ওই একই আশ্বাস দিচ্ছেন তিস্তা তীরবর্তী মানুষদেরকে। বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে, তারা ক্ষমতায় গেলে হবে, এবং তারা ভালোভাবে আশ্বাস দিচ্ছেন এবং এই বলে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং একই সঙ্গে আরও প্রতিশ্রুতি তারা দিচ্ছেন ভোটারদেরকে যে কর্মসংস্থান সৃষ্টির জন্য। রংপুরে আসলে এটি কিন্তু অর্থনৈতিক অঞ্চল হতে পারত, কারণ এটি কৃষি প্রধান একটি দেশ অঞ্চল। এখানে কিন্তু শস্য ভাণ্ডার বলা যায়। এখানে ধান বলেন, ভুট্টা বলেন, এখানে বিভিন্ন শাক সবজি কিন্তু আবাদ হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের শস্য ভাণ্ডার যদি আমরা বলি, সেটি কিন্তু রংপুর অঞ্চলকে বলা যায়। কিন্তু সেই হিসাবে এখানে যে কৃষিভিত্তিক কলকারখানা, সেটি কিন্তু গড়ে ওঠেনি। প্রার্থীরা কিন্তু সেই আশ্বাস দিচ্ছেন ভোটারদেরকে যে যদি তারা নির্বাচন জয়ী হন, তারা কলকারখানা সৃষ্টি করবেন, তৈরি করবেন, সেখানে আসলে যারা বেকার যুবক আছেন তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, এই আশ্বাসগুলো কিন্তু তারা দিচ্ছেন। এবং একই সঙ্গে রংপুরে কিন্তু একটি চিনি কল আছে, সেটি কিন্তু দীর্ঘ বছর ধরে বন্ধ অবস্থায় আছে। সেখানে এই চিনি কলকে ঘিরে শ্যামপুরের বিভিন্ন এলাকায় কিন্তু আখের আবাদ হতো এবং এই আখের আবাদ করে কৃষকরা কিন্তু স্বাবলম্বী হয়েছেন। তো সেটি কিন্তু বন্ধ থাকার কারণে সেখানকার কৃষকরা কিন্তু এখন পথে নেমেছে এবং তাদের আসলে অনাহারে দুইবেলা দুমুঠো খেয়ে কিন্তু তাদের দিনারিপাত করতে হচ্ছে, তাদের উন্নতি হচ্ছে না। প্রার্থীরা কিন্তু সেই আশ্বাসও তাদেরকে দিচ্ছেন যে তারা যদি জয়ী হন তাহলে সেই কলকারখানাটি চালু করবেন, একই সঙ্গে কৃষিভিত্তিক এখানে কারখানা করবেন। এখানে শতরঞ্জি পল্লী আছে আমাদের, সেই শতরঞ্জি পল্লীকে ঘিরে তারা শিল্পায়ন করবেন, ইত্যাদি কিন্তু আশ্বাস দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ ফখরুল শাহিন। আমরা মূলত শুনছিলাম এই জেলার কোন কোন ইস্যু আছে এবং কি কি আশ্বাস রাজনীতিবিদরা ভোটারদের দিচ্ছেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে এই জেলা সম্পর্কে কিছু বেসিক তথ্য আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাই। রংপুর জেলার আয়তন 2400 বর্গ কিলোমিটার। এই জেলায় উপজেলা আছে 8টি। এগুলো হচ্ছে রংপুর সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর আর পীরগঞ্জ। 6টি সংসদীয় আসন আছে এই জেলায়। আর ভোটারের সর্বশেষ তথ্য যেটি আমাদের হাতে আছে সেটি যদি জানিয়ে দেই, মোট ভোটার এই জেলায় আছে 25,73,074 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 12,79,099 জন এবং নারী ভোটার আছেন 12,93,945 জন। এ থেকে বোঝা যাচ্ছে আসলে এই জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষের থেকে বেশি। আমরা এখন যদি মূল আলোচনায় ফিরে আসি, আমি মোহাম্মদ সালেকুজ্জামান সালেক আপনার কাছে প্রথমে আসতে চাচ্ছি। আপনার দল আসলে কি আশ্বাস দিচ্ছে এই জেলায় উন্নয়নের জন্য? জেলার বেশ কিছু ইস্যু আছে, বেশ কিছু জায়গায় কাজ করার সুযোগ আছে, বিভিন্ন ধরনের আক্ষেপ আছে
ভোটারদের আমরা কথা বলে যেমনটি জেনেছি, কেন মানুষ বিএনপিকে ভোট দিবে, কি স্বপ্ন আপনারা দেখাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে। চ্যানেল 24-এর সকল কলাকুশলী এবং দেশবাসী, শ্রোতা এবং দর্শকবৃন্দুকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাস্তব পদক্ষেপ হাতে নিয়েছে। আমার জানা মতে নির্বাচনের আগে এখন পর্যন্ত অন্য কোনো দল এই ধরনের কোনো পদক্ষেপ হাতে নেয়নি। আপনি বললেন রংপুরের এই অবস্থার উন্নয়নের জন্য আমার দল কি চিন্তা করছে। শুধু রংপুর না, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে। আমরা নির্বাচনে 8টি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, যেটা আমরা আমাদের দেশের সম্মানিত জনগণ এবং ভোটার বৃন্দর কাছে তুলে ধরছি। আমাদের দল আগামীতে নির্বাচিত হলে আমাদের দল বাংলাদেশে ফ্যামিলি কার্ড চালু করবে। এই ফ্যামিলি কার্ড একটি পরিবারের নারী সদস্যকে দেওয়া হবে। নারীর উন্নয়নের এবং নারী সদস্যের উন্নয়নে এই ফ্যামিলি কার্ডটা আমাদের দল প্রথমত 2000 থেকে 2500 পর্যন্ত টাকার খাদ্য নিরাপত্তা, খাদ্যশস্য বিতরণ করবে এবং এর আওতায় আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা যেমন চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হবে। জনাব সালেকুজ্জামান সালেক, এটা আসলে বিএনপির কেন্দ্রের আশ্বাস ভোটারদের কাছে। আমি শুধু জানতে চাচ্ছি, এই জেলার যেসব ইস্যু আছে সেই ইস্যুগুলো, যেমন তিস্তা, কর্মসংস্থান, শিল্প, কৃষি, চিকিৎসা, এই নিয়ে আপনারা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি যদি জেলার বিষয়টা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই আমাদের অঞ্চল ভিত্তিক যে ইস্যুগুলো আছে, আমাদের দল থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা তিস্তা মহাপরিকল্পনা এটা বাস্তবায়নের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। তিস্তা পুনর্খনন এবং তিস্তা অববাহিকায় জীবন মান উন্নয়নের জন্য একটা মহাপরিকল্পনা হাতে নেওয়ার জন্য আমরা একটা সুপারিশ পেশ করেছি। সেই সুপারিশের আওতায় যেহেতু এই তিস্তা এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি, আবার এই তিস্তাই কিন্তু এই অঞ্চলের দারিদ্র হওয়ার পিছনে মূল কারণ। সে কারণে আমরা চাই তিস্তাকে পুনর্খনন করতে, তিস্তার দুধারে একটি ব্যবসা বান্ধব সিটি গড়ে তোলা, যার মাধ্যমে তিস্তা হয়ে পড়বে একটি কর্মব্যস্ত জনবহুল একটি শিল্পনগরী। আপনারা জানেন চীনের হোয়াংহোয়া নদী একসময় চীনে অভিশাপ ছিল। জনাব সালেক, আমরা কিন্তু আবারও ফিরবো, আরো প্রশ্ন থাকবে, আরো ইস্যু থাকবে। আমি পরবর্তী বক্তার কাছে যেতে চাচ্ছি। আমি এখন যেতে চাচ্ছি ফরহাদ হোসেন মন্ডল। জামায়াতের আসলে আশ্বাসগুলো কি এই জেলার উন্নয়নে? কেন মানুষ আপনাদের ভোট দিবে? আপনারা কোন স্বপ্ন দেখিয়ে ভোট চাচ্ছেন আসলে জেলার মানুষের কাছে? জি, ধন্যবাদ চ্যানেল 24 সহ রংপুরের আপামর দর্শক শ্রোতা ভোটার ভাইদেরকে। আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সারা দেশবাসী অবগত আছে জামাত ইসলামীর এবারে নির্বাচনের স্লোগান হচ্ছে চলো একসাথে গড়ি বাংলাদেশ। আমরা দেখেছি স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে শাসকদের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের জাতীয় ভাগ্যে খুব বেশি পরিবর্তন হয়নি। এর পেছনে মূল যেটা কারণটা আমরা মনে করি সে হচ্ছে যারা শাসক গোষ্ঠী তারা নিজেরা নিজেদের মতো করেই পরিকল্পনা করে। আমরা এরকম ফেসিবাদী সৃষ্টি হওয়ার সকল পথকে রোধ করে দিয়ে সবাইকে নিয়ে
একসাথে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সবাই মিলে আলোচনা করে বাংলাদেশের সমস্যা আইডেন্টিফাই হবে এবং সেটা সমাধান হবে। যার কারণে আমরা স্লোগানে দিয়েছি, চলো একসাথে করি বাংলাদেশ। আশা করছি বাংলাদেশের সকল মানুষকে নিয়ে জামাত ইসলামী যদি দেশের মানুষ আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। মাসুম বিল্লাহ, আপনার কাছে যেতে চাচ্ছি। এনসিপির প্রচার প্রচারণা নিয়ে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি জেলাবাসীর মধ্যে। আমরা অনেকের সাথে কথা বলেছি, একটি আসন ছাড়া সেই জায়গায় অন্য বাকি জায়গাগুলোতে সেই অর্থে প্রচার প্রচারণা বা ভোটারদের সাথে গণসংযোগের বিষয়টা এখন পর্যন্ত প্রকাশ্য না। এই বিষয়টা নিয়ে বলবেন। এর পাশাপাশি আপনারা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? এনসিপি একটি পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তার ভিত্তিতে আপনারা কি ধরনের আশ্বাস এই জেলার মানুষকে দিচ্ছেন তাদের ভাগ্য উন্নয়নে? মোহাম্মদ মাসুম বিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল 24 এর আজকের এই আয়োজনের সম্মানিত পরিচালক এবং আমার সাথে উপস্থিত আছেন আমার সহ আলোচক বৃন্দ এবং সুধীমণ্ডলী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ সহ সকল শহীদদেরকে। আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়। আমরা ভোটারদের কাছে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, গিয়ে গিয়ে আমরা আমাদের কথাগুলো বলতেছি। আমরা প্রথম যে কথাটি বলছি সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা প্রথম থেকেই লক্ষ্য করি বা বাংলাদেশে যেটা প্রথম ঘটতেছে সেটা হচ্ছে যে সারা দেশেই যে উন্নয়ন বাজেট যায়, উত্তরবঙ্গের সাথে এটা একটা বৈষম্য করা হয়, বিমাতাসুলভ একটা আচরণ করা হয়। তো আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এটা বলতেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি সরকার গঠন করে তাহলে আমরা যে এই আমাদের যে উন্নয়ন বৈষম্য বা বাজেট বৈষম্য যেটা হয়, এই বাজেট বৈষম্যটা আমরা নিরসন করব। তারপরেও রংপুরে আরো কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে। আসলে আমাদের এখানে শিল্পাঞ্চল নাই। তো আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা এখানে একটি ইকোনমিক জোন, রংপুর ইকোনমিক জোন তৈরি করব এবং তিস্তা মহাপরিকল্পনার কথা আসছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরাবরই সোচ্চার ছিল, এখনো আছে। যে তিস্তা নদী আমাদের এটা হচ্ছে যে একটা দুর্ভাগ্যের কারণ, দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আমাদের আশীর্বাদের কারণ হওয়ার কথা ছিল, কিন্তু এই তিস্তা নদীতে দেখা যায় সকালবেলা খরা, দুপুরেই বন্যা হচ্ছে, আবার বিকালেই খরা, রাতে আবার বন্যা হচ্ছে। মানুষজন খুব দুর্বিষহ জীবনযাপন করছে। তো এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। তারপরে হচ্ছে রংপুরের আরো যে সমস্যাটা আছে সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থায়ও অনেকটা সমস্যা রয়েছে। রংপুর জেলাটি একটি কিন্তু বিভাগীয় শহর। এখানে অন্যান্য জেলায় যে রোগীগুলোর চিকিৎসা হয় না তারা কিন্তু রোগীদেরকে রংপুরে পাঠাচ্ছে, কিন্তু আসলে রংপুরে পর্যাপ্ত ডাক্তার, নার্স থেকে শুরু করে সহায়ক কর্মী নাই। তো আমরা বিভাগীয় শহর অনুযায়ী রংপুরে আমরা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করব এবং রংপুরে আন্তর্জাতিক মানের যাতে চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠে সেটা নিয়ে কাজ করব। ধন্যবাদ আপনাকে মাসুম বিল্লাহ। আপনার কথা শুনছিলাম। আমি দর্শকদের কাছে যাব, তার আগে আমরা আজকে সকাল থেকে জেলার বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি। তাদের কিছু প্রশ্ন আপনাদের কাছে ছিল, সেই প্রশ্নগুলো আমি যদি বলি। আমি প্রথম প্রশ্ন মোহাম্মদ সালেকুজ্জামান সালেক আপনার কাছে করতে চাচ্ছি। বিএনপির সাংগঠনিকভাবে তারা কতটা ঐক্যবদ্ধ এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে। কয়েকটা জায়গায় কিন্তু প্রার্থী ঘোষণার পর বিক্ষোভ হয়েছে, এটি একটি প্রশ্ন। এর পাশাপাশি যেসব সিন্ডিকেট ছিল দখলদারি, চাঁদাবাজি, সেই সিন্ডিকেটটা এখনো বিদ্যমান, হয়তো মানুষ পরিবর্তন হচ্ছে, সিস্টেমের বদল হয়নি। এই বিষয়ে বিএনপির কাছে মানুষের প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে। আপনি কি বলবেন এই অভিযোগের বিষয়ে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। এখানে আমাদের এক একটি আসনে প্রার্থী হওয়ার যোগ্য 1 ডজন নেতাকর্মী আছেন, যার জন্য এখানে আসন একটি প্রার্থী আমাদের দলেই যোগ্যতা সম্পূর্ণ 10-12 জন কর্মী এবং নেতা থাকেন, যে কারণে আমাদের দলে প্রতিযোগিতা আছে, কোনো বিভাজন নাই। আমাদের দল রংপুরে অতীতের যে কোনো সময়ের থেকে বর্তমানে সাংঘাতিকভাবে ঐক্যবদ্ধ। কারণ অতীতে আমাদের দল
রংপুর মহানগরীতেই 33টি যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডে কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিল না। এখন প্রতিটি ওয়ার্ডেই পূর্ণাঙ্গ কমিটি। এছাড়াও আমাদের যে 10টি ইউনিয়ন 11টি ইউনিয়ন আছে এই ইউনিয়ন কমিটিও পূর্ণাঙ্গ করা হয়েছে। এই সকল কমিটি এখন সফলভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। সে কারণে আমি বিশ্বাস করি যে আমাদের দল অতীতের যে কোনো সময়ের থেকে বর্তমানে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। বিক্ষিপ্ত দুই একটি ঘটনা থাকতে পারে, এটা দল কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে দলের সিদ্ধান্তর বাইরে কোনো সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত যদি কেউ নেয় এর দায়ী দায়িত্ব সেই ব্যক্তির, দলের না। কারণ আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। আজকে দেশ একটি কঠিন সংকটের মধ্যখান দিয়ে যাচ্ছে। এই সময় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। খতিয়ে দেখলে দেখা যাবে যে যারা দীর্ঘদিন এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত ছিল তারা তাদের দোসরদেরকে নিয়ে শুধু রং পাল্টিয়ে তারা বিএনপির ট্যাগ দিয়ে বিএনপিকে কলুষিত করার জন্য, জনগণের কাছে বিএনপিকে একটি কলঙ্কিত করার জন্য বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে। আপনি দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ায়। এই গত সেদিনে আমাদের শ্রদ্ধেয় ইনকালাব মঞ্চের হাদি ভাইকে যখন সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা গুলি করলো, তখনই কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় ট্যাগ দেওয়া হলো যে এটা বিএনপির কর্মকাণ্ড, বিএনপির কর্মকাণ্ড। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, ইটস রং। এই একটা ভুল মেসেজ জাতিকে দেওয়া হচ্ছে। কারণ এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন দলে আছে, বিভিন্ন প্রচার মাধ্যমে আছে। তারা কিন্তু সুপরিকল্পিতভাবে বিএনপি যাতে মানুষের কল্যাণে কাজ করতে না পারে, বিএনপি যাতে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে, সেজন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর অর্থ আপনি দৃঢ় কণ্ঠে বলছেন যেসব অপকর্ম জেলায় ঘটছে এবং যার সাথে আসলে বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করা হচ্ছে সেটার সাথে আসলে বিএনপির কোন ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই। যেমন আমি একটা উদাহরণ একটু সময় নিয়ে বলি, আমি নিজে একটি ওয়ার্ড 25 নং ওয়ার্ডের আমি দায়িত্বশীল, আমি সভাপতি, রানিং সিটিং সভাপতি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আজকে অন এয়ারে এবং এই দর্শক শ্রোতাদের সামনে যে 25 নং ওয়ার্ডে যদি একটি বিএনপি নেতা কর্মী কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে, যদি তার প্রমাণ আমাকে দিতে পারেন, আমি বলছি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এবং দল ইতিমধ্যেই যে সমস্ত দুষ্ট চক্র এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ। ধন্যবাদ জনাব সালেকুজ্জামান সালেক, আপনার বার্তা পরিষ্কার। আমি এখন যেতে চাচ্ছি ফরহাদ হোসেন মন্ডল, আপনার কাছে যে প্রশ্নটি আসলে মানুষ জানতে চেয়েছে জামাতের বিষয়ে, মানুষের যেই বিষয়টা বারে বারে বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলার প্রেক্ষিতে উঠে এসেছে, এই জেলায় যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, যারা নারী আছে, তাদের বিষয়ে আসলে আপনাদের অবস্থান কি থাকবে এবং তারা কি কোনোভাবে হুমকির মুখোমুখি বা তাদের কোনো ইনসিকিউরিটি ক্রিয়েট হবে কিনা যদি জামায়াত ক্ষমতায় আসে? মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এর মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থানের পরে এবং জুলাই অভ্যুত্থানের আগের কর্মকাণ্ডেও জামাত ইসলামী এদেশের মানুষের কাছে এটা সুস্পষ্টভাবে মেসেজ দিতে পেরেছে এবং আমার মনে হয় প্রমাণ করতে পেরেছে জামাত ইসলামীর কাছে হিন্দু এবং নারী সম্প্রদায়, আমরা মনে করি যে কোনো শাসকের চেয়ে জামাতের কাছে তারা বেশি নিরাপদ। আপনি নিশ্চয়ই অবগত আছেন, গত ফ্যাসিস্টের আমলে পঞ্চগড়ে তাদের তীর্থযাত্রায় হিন্দু সম্প্রদায় একটা নৌকাডুবি 50 ঊর্ধ্ব জন মারা গিয়েছিল। আমাদের তদানীন্তন আমিরে জামাত মানবতা ফেরত একটা শফিকুর রহমান সাহেব যখন নিজের বাড়িতে থাকতে পারেন না, তখন সেই আওয়ামী আমলেও উনি সেখান থেকে ছুটে এসেছিলেন, সেই হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তারপরে তাকে সহযোগিতা করেছেন এবং তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব তিনি নেওয়ার কথা ঘোষণা দিয়ে গিয়েছিলেন এবং আমরা এখনো তাদের সঙ্গে আছি। তারপর এই অভ্যুত্থানের পরে যখন হিন্দু সম্প্রদায় আনসিকিউর ফিল করতেছিল, তখন আপনি দেখেছেন যে তাদের পূজার সময় জামাত ইসলামী আমাদের নিজস্ব কর্মী বাহিনী দিয়ে আমাদের পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছি এবং এভাবে হিন্দু সম্প্রদায় এবং নারী সম্প্রদায়ের যে কোনো প্রয়োজনে জামাত ইসলামী তাদের পাশে গিয়েছে এবং এখন আপনি জেনে নিঃসন্দেহে পুলকিত হবেন এবং আপনার কাছে নিশ্চয়ই মেসেজ আছে। এই দেশবাসী বিশ্বাস করে এই
সংখ্যালঘু সম্প্রদায় যারা বলে, আমাদের আমির জামাত বলেছেন যে দেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। আমরা হিন্দুদেরকে সংখ্যালঘু মনে করি না, আমরা মনে করি তারা সবাই বাংলাদেশি, তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের চেয়ে নারী এবং হিন্দু ভাইয়েরা আমাদের আমরা যদি ক্ষমতায় যাই, সবচেয়ে বেশি সিকিউর এবং সবচেয়ে স্বাধীনভাবে তারা চলাচল করতে পারবে ধন্যবাদ বলে আমরা ধন্যবাদ মনে করি। ধন্যবাদ। আপনার বার্তা নিশ্চয়ই আশ্বস্ত করবে জেলার যারা অমুসলিম আছে এবং নারী যারা আছেন তাদেরকে। মোহাম্মদ মাসুম বিল্লাহ, এনসিপির কাছে মানুষ যেটি আসলে প্রশ্ন করেছেন আমরা শুনেছেন, সেটি হচ্ছে একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আপনাদের দল গঠিত হয়েছে, একটি আদর্শের ভিত্তিতে আপনারা দল চালাবেন বলে আশ্বস্ত করেছেন। এরপরেও এই দলের অনেককে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার পরিবর্তন আপনারা চান বলে ঘোষণা করছেন, সেই ব্যবস্থার সাথে একই স্রোতে গা ভাসাচ্ছেন এবং বিভিন্ন অন্যায় অনিয়মের সাথে যুক্ত হচ্ছেন অনেকে। কি বলবেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসলে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত এবং ফেসিবাদ ব্যবস্থা বিলোপের এই স্লোগানকে সামনে রেখে আসলে গঠিত হয়েছে এবং সেই ধারায় রাজনীতি করে যাচ্ছে। আসলে একটি রাজনৈতিক দল যখন আস্তে আস্তে বড় হয় তখন দেখা যায় যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকে, আমরা এই ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত ঘটনাই বলবো। কিন্তু এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বড় ধরনের কোনো অন্যায় বা বড় ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত হয়নি। যেগুলো হয়েছে সেগুলো খুবই সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসলে জাতীয় নাগরিক পার্টি যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে, এখানে আপনি দেখেন যে আমরা কিন্তু পরিবারতন্ত্রের রাজনীতিটা চাই না, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু পরিবারতন্ত্রের একটা ধারা চলে আসতেছে। তো যখনই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে রাজনীতিতে আসতে যাব, তখন কিন্তু আমাদেরকে সংঘবদ্ধভাবেই আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ট্রায়ালের শিকার হচ্ছে আমরা। দেখা যাচ্ছে যে ঘটনা ঘটতেছে একটু, কিন্তু সেটা প্রচার হচ্ছে অনেক বড়ভাবে। তো আসলে আমরা যে রাজনীতিটা নতুন রাজনীতিটা নিয়ে আসতেছি বা বাংলাদেশের বর্তমান যে রাজনীতিটা ছিল, যেটা সংস্কার আমরা চাচ্ছি, তো যারা এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে যারা রাজনীতি করতে অভ্যস্ত এবং রাজনীতি চালিয়ে যেতে চায়, তারা আসলে এই জিনিসটাকে খুব ভালোভাবে নিচ্ছে না, যার কারণে আসলে জাতীয় নাগরিক পার্টির উপর একটা ব্লেম আসতেছে। আমরা এখন প্রশ্ন নিব জনগণের কাছ থেকে, সাধারণ দর্শক যারা আছেন, যারা সাধারণ ভোটার আছেন। জেলার বিভিন্ন ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে আপনাদের যদি সুস্পষ্ট কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসাবাদ থাকে রাজনীতিবিদদের কাছে, আপনারা করবেন। আমি দ্বিতীয় রোতে একজন সর্বপ্রথম হাত তুলেছেন, তার কাছে জানতে চাচ্ছি, আপনি সুস্পষ্টভাবে প্রশ্নটা একটু করবেন, কার কাছে জানতে চান বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জামাতের ফরাদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমাদের কৃষি প্রধান দেশ, তার উপর রংপুর সম্পূর্ণ কৃষি নির্ভর। আসলে রংপুরে আপনার জামাতে ইসলাম ক্ষমতা আসলে কলকারখানা তৈরি করবেন কিনা, এবং রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় খুব জরুরি, জামাতে ইসলাম ক্ষমতায় আসলে সেটা বাস্তবায়ন হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আরো একটি প্রশ্ন নিব, এখানে একজন হাত তুলেছেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুবাহান মুজিব বিদ্যুৎ, রংপুর সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের একজন বাসিন্দা। তো আমার প্রশ্ন হচ্ছে বিএনপির প্রার্থীর কাছে, আমরা বিগত দিন থেকে দেখে আসছি বিএনপির মহাসচিব এবং বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতারা তারা বলে আসছেন তারেক রহমান ফিরবেন বীরের বেশে। তো আসলে এটি আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক পুরনো কথা হয়ে গেছে। তো আমরা এই মঞ্চ থেকে আপনার কাছে জানতে চাই, তারেক রহমান সাহেব, আমরা শুনেছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ফিরবেন। তো আসলে উনি কি আদৌ ফিরতে পারবেন কিনা, আর এটি কি জাতির সাথে তামাশার বিষয় কিনা, এই বিষয়টি একটু ক্লিয়ার করুন প্লিজ। ধন্যবাদ আপনার কাছে। আমরা মূলত এই জেলা নির্ভর যেই জেলার ইস্যু নিয়ে প্রশ্ন চাচ্ছিলাম। সর্বপ্রথম এই ইস্যু থেকে একজন নিচ্ছি। আমি বিএনপির প্রার্থীর কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, জনাব তারেক রহমান সাহেব উনি বলছিল যে আমরা বড় কোনো মেগা প্রকল্পে যাব না, কিন্তু আপনারা তো আবার বলতেছেন রংপুরে যে তিস্তা প্রকল্প, এটা তো অনেক বড় মেগা প্রকল্প। তো এই বিষয়ে আপনাদের ধারণা কি? আপনাদের দলের যে একজন প্রধান, উনি বলতেছে মেগা প্রকল্পে যাবে না, কেননা মেগা প্রকল্পে গেলে দুর্নীতির পরিমাণ বেড়ে যায়। তো আপনারা কিভাবে দুর্নীতি ঠেকাবেন এখানে, আর মেগা প্রকল্প এটা কিভাবে স্টার্ট করতে পারেন? ধন্যবাদ, ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আরো একটি প্রশ্ন নিতে চাই আমি একটু দ্বিতীয় রোতে ইনি হাত তুলেছেন আগে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, বিগত তিনবার বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় রংপুর থেকে অনেক কিছু নিয়ে গেছে বিএনপি সরকার। আগামীতে বিএনপি সরকার
ক্ষমতায় আসলে রংপুর থেকে আর কিছু নিয়ে যাবে কিনা, এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, রংপুর থেকে কোনো প্রতিষ্ঠান নিয়ে যাবে কিনা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি একটু প্রশ্ন করতে চেয়েছেন, আমি একটু আপনার প্রশ্নটা আমার প্রশ্ন হচ্ছে জামাত এবং এনসিপির কাছে তারা এই অঞ্চলকে কতটা ধারণ করে? এই অঞ্চলে যখন আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিশাল বড় এক ইতিহাস সৃষ্টিকারী একটা মিছিল হলো, তারা সে সময় পিয়ার নিয়ে ব্যস্ত, আমরা যখন জনগণের দাবি দাওয়া নিয়ে ব্যস্ত, তখন তারা অন্য একটা বিষয় নিয়ে সরকারকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছে। তারা কি আসলে আমাদের রংপুরের অঞ্চল, রংপুর বিভাগ এবং রংপুর জেলার মানুষকে ধারণ করে? আর তাদের আরো একটি প্রশ্ন, ঠিক এই অঞ্চলে যেটা হচ্ছে আর কি, মানে এই যে কলেজের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের সময় এটা 71 সালে এখানকার 6 জন শিক্ষক মারা যায়, বুদ্ধিজীবী হত্যার মধ্যে পড়ে। আসলে তারা এইটার কাফারা কিভাবে দিতে চাচ্ছে, বা তাদের কিভাবে ধারণ করবে, তারা এই উত্তরগুলো কিভাবে দিবে, জনগণকে কিভাবে ধারণ করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমরা 4টা প্রশ্ন জবাব নিয়ে এসেছি, আবার আপনাদের কাছে আসবো। অনেক কিছু জিজ্ঞাসার আছে আপনাদের, বোঝা যাচ্ছে। আমি সর্বপ্রথম যেতে যাচ্ছি আমাদের ফরহাদ হোসেন মন্ডল সাহেবের কাছে। জামায়াত জেলার উন্নয়নে শিল্পায়ন বিষয়ে প্রশ্ন এসেছে। আমরা জানি একটা সময় চিনিকল ছিল, বন্ধ হয়ে গিয়েছে, এবং চরাঞ্চল যেগুলো আছে, চর অঞ্চলগুলোর জীবনমান নিয়ে একটা প্রশ্ন আছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, সর্বশেষ যে প্রশ্নটি ছিল, আসলে জামায়াত কতটুকু ধারণ করে এই জেলাকে? রংপুর অঞ্চল কৃষি নির্ভর অঞ্চল। কৃষিকে বেস করে রংপুর অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ইতিপূর্বে কোনো সরকার সেটা নেয়নি। আমরা মনে করি রংপুরের হাড়িভাঙ্গা আম সহ রংপুরের যে কৃষি পণ্যগুলো আছে, ইতিমধ্যে হাড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃত হয়েছে। হাড়িভাঙ্গা আম সহ আরও যে শিল্প পণ্যগুলো, কৃষি পণ্য উৎপাদন হয়, এটাকে নিয়ে একটা শিল্প জোন রংপুরে করা সম্ভব জামাত যদি ক্ষমতায় যায়। ইতিমধ্যেই আপনারা আমাদের বিভিন্ন প্রার্থীর মুখে শুনেছেন, জামাত ক্ষমতায় গেলে আমরা রংপুর অঞ্চলকে কৃষিভিত্তিক একটা জোন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বর যে কথাটি বলেছে যে আসলে জামাত ইসলামী যেখানে যে কলেজ চত্বরে দাঁড়িয়ে আছে, এই কলেজ চত্বরে 6 জন শিক্ষক মারা গেছে, কথাটি বলেছে। ভাইকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, তথাকথিত মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন হয়েছিল। সর্বশেষ রংপুরের কৃতি সন্তান, রংপুর তথা সারা দেশের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির মাধ্যমে আদালত বলেছে যে এই জামাত নেতাদের উপরে যে বিচারিক হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, এটার জন্য ক্ষমা চাওয়া। তারা ক্ষমা চেয়েছে হাইকোর্ট। এটার মধ্যে প্রমাণ হয় যারা মুক্তিযুদ্ধে 54 বছর আগের মুক্তিযুদ্ধকে নিয়ে আমাদের উপর নানা প্রপাগান্ডা দেওয়ার চেষ্টা করছে, এই জাতির তরুণ প্রজন্ম সেটা আর খাচ্ছে না, বরঞ্চ এই মিথ্যা প্রপাগান্ডা থেকে দেশকে, জাতিকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র অংশে মনে করি আমরা। এই জাতিটাকে আর নিচ্ছে না। ফরহাদ হোসেন মন্ডল সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা ফিরতে চাচ্ছি সালেকুজ্জামান সালেক সাহেব আপনার কাছে। বিএনপির যেই সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে, কেন্দ্র থেকে বলা হয়েছে কোনো মেগা প্রকল্পে যাবে না, কিন্তু এই জেলার সবচেয়ে বড় ইস্যু যেটা সবাই যে ইস্যুটি নিয়ে কনসার্ন, সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। সেটি কিন্তু একটি মেগা প্রজেক্ট। এটা আসলে সাংঘর্ষিক হয় কিনা বিষয়টা? ধন্যবাদ আপনাকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে 3 ভাই প্রশ্ন করেছেন। এখানে প্রথম একটি প্রশ্ন ছিল তারেক রহমান সাহেব আগামী 25 তারিখ বাংলাদেশে আসার কথা, 25 ডিসেম্বর, উনি আসবেন কিনা। যে যদি ওনার আসার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, যদি ওনার কোনো লাইফ থ্রেট না থাকে, ওনাকে যদি কোনোভাবে হত্যার কোনো পরিকল্পনা না থাকে, তাহলে ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর উনি বাংলাদেশে পদার্পণ করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে, আপনি বলছেন যে মেগা প্রকল্প বিএনপি গ্রহণ করবে না। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই কথা বলেছেন, এটা আমার জানা নাই। তবে আমার কাছে দলিল আছে, সে দলিলে আমরা নির্বাচনী যে প্রতিশ্রুতি ঘোষণা করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে যে পরিকল্পনা নিবে পরিবেশের উপরে, পরিবেশ রক্ষার উপরে, সেই পরিবেশ রক্ষার উপরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে খাল ও নদী খনন, পুনঃখনন করে বাংলাদেশে অন্তত 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, এবং এর আওতায় তিস্তা ব্যারেজের উন্নয়নের একটি পরিকল্পনা আছে। পাশাপাশি পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণের একটা পরিকল্পনা আছে। এখানে আমার কাছে দলিল আছে, এটা আমরা জনসমক্ষে প্রকাশ করেছি, এটা আমাদের রেকর্ড, অন রেকর্ড আমি বলতেছি। তো আজকের কথা হচ্ছে যে আমাদের কাছে যে দলিল আছে তাতে
আমরা রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গেলে সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল নদী পুনর্খনন এবং খনন করা হবে। এর আওতায় পরিবেশ রক্ষায় তিস্তা ব্যারেজ উন্নয়ন সহ এই উন্নয়ন পরিকল্পনার মধ্যে সবকিছু আছে। হয়তো পর্যায়ক্রমে তা হবে, একবারই এই দেশের পক্ষে এই আমাদের যে অর্থনীতি, এই অর্থনীতি দিয়ে করা দুষ্কর হবে। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 বছরের মেয়াদী একটি পরিকল্পনা। ক্ষমতায় গিয়ে বিএনপি রংপুর থেকে কি নিবে, এটা প্রশ্ন সম্মানিত প্রশ্নকারীকে আমি অবগত করতে চাই। দীর্ঘ 40 বছরের ইতিহাসে রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো আসন পায় নাই, কোনো এমপি নির্বাচিত এই অঞ্চল থেকে হয় নাই। আপনারাও জানেন, আমরাও জানি, দীর্ঘদিন এই রংপুর উন্নয়ন বঞ্চিত। কারণ কি? রংপুরের সন্তান হিসাবে, রংপুরের মানুষ হিসাবে, যেহেতু এই রংপুর শিশু মঙ্গলে আমার জন্ম, এই রংপুরের আলো বাতাস, এই কারমাইকেলের আমার অধ্যয়ন কাল, আমি এই কারমাইকেল কাকসুর ছাত্র সংসদে ছিলাম, তো আমি জানি কি কারণে রংপুর উন্নয়ন বঞ্চিত। তাই রংপুরে যেহেতু আমাদের কোনো এমপি ছিল না, এই রংপুর 3 আসনে, রংপুর থেকে কিছু নেওয়ার আমাদের নাই, শুধু ছিল কিছু দেওয়ার। এবং আপনারা জানেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রংপুরে অনেক কিছু দিয়েছেন এবং তার নেম ফলক অনেক জায়গায় আছে, হয়তো উনি উদ্বোধন করতে পারেন নাই, উনি এ সমস্ত ভিত্তিপ্রস্তর করেছিলেন। আপনার বার্তা সম্ভবত যারা দর্শক আছে, যারা প্রশ্নকর্তা আছে তাদের কাছে পরিষ্কার। আমি যেতে চাচ্ছি মাসুদ বিল্লার কাছে। আপনার কাছে যে প্রশ্নটি এসেছিল জামায়াত এবং আপনার কাছে, যে এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যকে আপনার দল কতটা ধারণ করে? যে ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাইকে ধন্যবাদ। আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন একটি দল। অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর অঞ্চলকে ধারণ করে, রংপুর অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে। ভাই আরেকটি কথা বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে আমাদের দল নাকি কর্ণপাত করেননি। তো ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন ভাই উদ্যোগ নিয়ে সর্বপ্রথম এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উনি সর্বপ্রথম আমাদের 2 জন উপদেষ্টাকে নিয়ে এসে তিস্তা ব্রিজের পাশে উনি কিন্তু একটা প্রোগ্রাম করেছিলেন এবং তাদেরকে সরের জমিনে উনি কিন্তু এই তিস্তা নদীর অবস্থাটা দেখিয়েছেন। তো তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোচ্চার আছে এবং জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতায় নাও যায় তারপরেও আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যদি আমাদের যা যা করা দরকার আমরা তাই করব। ধন্যবাদ মাসুম বিল্লাহ আপনাকে। আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, কিছু প্রশ্নের জবাব তারা দিয়েছেন যারা রাজনীতিবিদরা আছেন। আমি আরো কিছু প্রশ্ন নিব, আপনারা যদি হাত তুলে একটু প্রশ্ন করেন আমি আসবো আপনার কাছে। আমি একটু পেছনে সর্বশেষে একটু ঘুরে আসতে চাই, যদি সুস্পষ্ট যেসব ইস্যুতে কথা হয়েছে তার বাইরে যদি কোনো কিছু থাকে। একটা প্রশ্ন আমি বিএনপি যিনি আছেন তাকে করতে চাই। তিনি একটা কথা বললেন যে গত যতগুলো বার ছিল কেউ আর কি আমাদের এখানে নাকি বিএনপির কেউ আসে না আর কি ক্ষমতায়। তো আমরা চাই যে আগামীতে যদি ক্ষমতায় কেউ নাও আসে আপনারা কি রংপুর নিয়ে কাজ করবেন না? সুন্দর প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আপনার কাছে এই প্রশ্ন আমি উত্তর চাই। আরেকটি প্রশ্ন নিচ্ছি পিছন থেকে। আমি কে মামিনুল হক সজল। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে আমাদের হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে। এক্ষেত্রে সারা বাংলাদেশের স্বৈরাচার বিরোধী যে সমস্ত সংগঠন ছিল একমাত্র বিএনপিকে আমরা সেই শহীদ মিনারে একত্রিত হতে দেখি নাই। তো এই ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে রংপুরে এখানে আরেক স্বৈরাচারের দোসর আছে, সেই স্বৈরাচারের বিরুদ্ধেও তাদের কোনো এখানে আমরা কোনো অবস্থান দেখি না যারা জাতীয় পার্টি। তা আমার বিএনপির ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে জাতীয় যে ইস্যু আমাদের ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে সমস্ত দল বাংলাদেশের ইসলামপন্থী জামাত ইসলাম সহ সমস্ত দল একদিকে, অন্যান্য দল সবাই একদিকে, পাশাপাশি রংপুরে আরেক দোসর আছে জাতীয় পার্টি, তাদের ব্যাপারে এখানে তারা কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য দেয় না, তাদের সঙ্গে তারা কোনো অন্যান্য দলের সঙ্গে তারা সখ্যতা নাই তাদের আর কি। পরিষ্কার। ধন্যবাদ আপনার কাছে। আমি একেবারে সামনে অনেক প্রথম থেকে এক ভদ্রলোক হাত তুলছিলেন, আমি তার প্রশ্নটা একটু নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মালাল শাওন, আমি একজন 15 নং ওয়ার্ডের স্থানীয় ভোটার। আমাদের আজকে আমরা যাদেরকে পেয়েছি তারা দলীয় প্রতিনিধি, আমরা এখন এমপি ক্যান্ডিডেট পাইনি। তারপরে আমার প্রশ্ন, আমাদের রংপুর এখন বিভাগীয় শহর, রংপুরে প্রতি লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। রংপুর শহর এখনই যানজটের জন্য চলাচল
অনভিযোগ হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা কি কার্যকরী ও পরিকল্পনা নিচ্ছেন এটা জানাবেন। আমাদের রংপুর অন্তপক্ষে একটি ইপিজেড এবং একটি কলকারখানা করবেন কিনা জানাবেন। আমাদের এই কারমাইকেলের মাটিতে ফ্যাসিস্ট সরকার বেগম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। আপনার একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের দেবেন কিনা আপনার দলের মাধ্যমে এটা জানতে চাই। অনেকগুলো প্রশ্ন আপনার ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন সামনে থেকে নিতে চাচ্ছি, ইনি প্রথম থেকে হাত তুলেছেন, শুধু প্রশ্নটি করে সংক্ষেপে বলুন। ধন্যবাদ। আমি বিএনপির যিনি আছেন তার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ব্যাপারটা রংপুর বিএনপির জন্য খুব বেশি প্রাসঙ্গিক, একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন। আমরা দেখেছি ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে একজন সাবেক মন্ত্রী, যিনি আমরা যাকে লেডি অব ডেমোক্রেসি বলি, বেগম খালেদা জিয়ার শৌচাগারে সিসিটিভি ক্যামেরা বসানোর মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন মশিউর রহমান রাঙা। এবং আমরা গত পরশু দেখেছি তিনি আবার সেই জাতীয় পার্টি অফিসে ফেরত গিয়ে দলে পদ ফেরত নিয়ে আবার রংপুরে নির্বাচন করার মতো একটি দুঃসাহস দেখাচ্ছে। তো রংপুর বিএনপির কি এর বিরুদ্ধে অবস্থান নেওয়াটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা? প্লিজ আর একটা প্রশ্ন জামায়াতের প্রার্থীর কাছে আমার, সেটি হচ্ছে আপনারা একটি কথা বারবারই বলছেন, আমি খুব সুস্পষ্টভাবে বলি, আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন। সেটি হচ্ছে আমরা 16 ডিসেম্বর এবং তার আগে এবং পরে সময়টাতে দেখছি আপনাদের জামাতের বিভিন্ন এমপি প্রার্থী বিভিন্ন রকম মুক্তিযুদ্ধ নিয়ে বয়ান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, যেটি একজনের সঙ্গে আরেকটি মিলছে না। এটা একটু প্রথম কথা। এবং মুক্তিযুদ্ধের যে সর্বজনীন স্বীকৃত যে ইতিহাস, যেটি আমরা সবাই জানি এবং বিশ্বাস করি এবং ধারণ করি, সেটির ক্ষেত্রে কেউ বলছেন 25 মার্চের যে পাকিস্তান গণহত্যা চালিয়েছে সেটি তার আগে প্রবাসী সরকারের করা হামলার কারণে, বিহারীদের কারণে, অথচ প্রবাসী সরকার তৈরি হয়েছে এপ্রিলে। মানে এই যে একটি ইতিহাস নিয়ে, প্লিজ ইতিহাস নিয়ে যে বিকৃত বক্তব্য, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যেখানে সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে আমরা ধারণাটাকে বিশ্বাস করছি, সেটি অবশ্যই বাংলাদেশের সূত্রপাত বা পটভূমিকে স্বীকার করতে হচ্ছে। তো সেটিকে নিয়ে বারবার বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়ার পরেও এবং একই রাষ্ট্রে আপনারা জনতার সিদ্ধান্তে ক্ষমতা নিয়ে সরকার গঠন করতে চাচ্ছেন, এটি কি বাংলাদেশের পবিত্র মাটির সঙ্গে আপনাদের বেইমানি নয়? ধন্যবাদ আপনাকে। আপনাদের অনেকের প্রশ্ন ছিল, আমি দেখতে পাচ্ছি হাত, কিন্তু আমাদের সময়ের কিছু সীমাবদ্ধতা আছে। আমি এই প্রশ্নগুলো জবাব নিয়ে আসছি। আমি সর্বপ্রথম জামায়াতের কাছে যেতে চাচ্ছি, যেহেতু সর্বশেষ প্রশ্নটা ছিল ফরহাদ হোসেন মন্ডল, কি বলবেন এই অভিযোগের প্রেক্ষিতে? আসলে স্বাধীনতার 54 বছর পার করে 55তম বিজয় দিবস আমরা পালন করলাম। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামটা যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো মানুষের 71 ইতিহাসকে অস্বীকার করার কোনো সুযোগ দেশে আছে বলে আমরা মনে করি না। 2 নম্বর কথা হচ্ছে যে যারা স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতা বিরোধীদের তদানীন্তন সময়ে স্বাধীনতা বিরোধী নামে মামলা হয়েছিল বিভিন্ন থানায়, উপজেলা এবং রাষ্ট্রীয়ভাবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি 71 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশের যে কোনো থানায় দেখেন আমাদের নেতৃবৃন্দ যারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও বলেছেন যে তদানীন্তন সময়ে দেশের কোনো একটি থানাতেও তাদের মামলা তো দূরের কথা, একটা ডায়েরিও নাই। যে এটিএম আজহারুল ইসলাম সাহেবের মামলা রায়ের মাধ্যমে এদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় আদালত সুপ্রিম কোর্ট বলেছে যে এই অন্যায় বিচারটা অন্যায় হয়েছে, এজন্য ক্ষমা চাওয়া উচিত। তারপরে আমি বলছি যে এক এক নেতার ব্যক্তিগত মতামত থাকতে পারে, এটা কোনো দলের কথা নয়। আমাদের দলের আমিরে জামাতের সুস্পষ্ট কথা হচ্ছে যে আমরা এদেশের নাগরিক, আমরা দেশকে ধারণ করি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জামাত ইসলামী যে কোনো প্রয়োজনে 54 বছর প্রমাণ করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, জনগণের জানমাল নিরাপত্তার জন্য জামাত সর্বাগ্রে আছে। ইনশাল্লাহ যতদিন জামাত ইসলামী আছে, বাংলাদেশ আছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বাগ্রে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ মাসুদ বিল্লাহ। জনাব সালেকুজ্জামান সালেক, আপনার কাছে আসলে প্রশ্ন ছিল, জেলাটা রংপুর, খুব স্বাভাবিকভাবেই জাতীয় পার্টির প্রসঙ্গ চলে আসছে প্রশ্নের মাধ্যমে। জাতীয় পার্টির বিষয়ে আসলে আপনাদের এই জেলার নেতা হিসেবে বর্তমান অবস্থাটা কি, এবং যে অভিযোগগুলো করা হলো সেই অভিযোগের সত্যতার বিষয়ে আপনি কি বলবেন? আমি কয়েকটি প্রশ্ন পেয়েছি, আমি এক এক করে এগুলোর উত্তর দিতে চাই। সংক্ষেপে প্লিজ। সংক্ষেপে, যেমন আমার একজন সম্মানিত দর্শক প্রশ্নকারী বলেছেন যে ক্ষমতায় বিএনপি 3 বার ছিলেন, রংপুরের জন্য কি করেছেন। তো আমি একটু ইতিহাস ঘাটার জন্য ওনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি। রংপুরের যতটুকু উন্নয়ন, আজকে এই কারমাইকেল কলেজ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কারমাইকেল কলেজকে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করেছেন। আজকের বেগম রোকেয়া দিবস, মহিষী নারী, আমাদের রংপুরের গর্ব, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে কোনো সরকার কিন্তু চিন্তা করেনি, বিএনপি চিন্তা করেছেন এবং বাংলাদেশে বেগম রোকেয়া পদক চালু করেছেন,
বেগম রোকেয়া দিবস চালু করেছে এবং বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র উন্নয়ন করেছে। পাশাপাশি আন্তনগর যে ট্রেন রংপুরে ছিল না, এই আন্তনগর ট্রেন কিন্তু রংপুর থেকে এই বিএনপি চালু করেছে। তো আজকে বিরোধিতার জন্য বিরোধিতা না, আমাদেরকে রংপুরের উন্নয়নের জন্য চিন্তা করতে হবে, রংপুরের উন্নয়নকে নিয়ে ভাবতে হবে। নেক্সট প্রশ্ন ছিল ক্ষমতায় না আসলে কি উন্নয়ন করা যায় না? আমার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলে দিয়েছি, ক্ষমতায় না থেকেও বিএনপি কিন্তু এ সমস্ত করেছেন। পরবর্তীতে হাদি ভাইয়ের ব্যাপারে যে কথাটা এসছে, বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল এবং একটি মাত্র রাজনৈতিক দলের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, বিক্ষোভ করে তুলতে, এবং আপনারা দেখেছেন রংপুর মহানগর এবং জেলা বিএনপি বিশাল এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছে, কর্মসূচি পালন করেছে, এবং এই বিক্ষোভের মুখে সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে নিন্দুকেরা, শয়তানরা, যারা শয়তানি করতেছিল, যারা আমাদের বিএনপিকে ট্যাগ লাগানোর চেষ্টা করেছিল, তারা কিন্তু পিছন দরজা দিয়ে পালিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমার আর একটি কথা, সেটা হচ্ছে মশিউর রহমান রাঙা জাতীয় পার্টির বিষয়, রাইট। আমি ব্যক্তিগতভাবে আমি কাউকে আজকে এই মঞ্চ থেকে আক্রমণ করতে চাই না, কারণ ফেসিবাদ আমাদের শত্রু। জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমরা যারা অংশ নিয়েছি, আমাদের যারা স্টেক হোল্ডার, আমাদের যারা সে সময়ের বন্ধু, সকলেরই শত্রু ফেসিবাদ। ফেসিবাদ শুধু একা বিএনপির শত্রু না। ফেসিবাদ যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে, আপনারা সচেতন মানুষ, সচেতন জনগণ হিসেবে দেখছেন কিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি রাঙা বলে কোনো কথা না, যারাই ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান আগেও অনড় কঠোর, এখনো অনড় কঠোর ইনশাল্লাহ। এটা আমাদের ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করার আগে সর্বশেষবারের মতো মাসুম বিল্লার কাছে যেতে চাচ্ছি। একটি কথা এসেছে আসলে রাজনৈতিক সহাবস্থানের বিষয়টি, যে নির্বাচিত হন বা না হন জেলার উন্নয়নে ভূমিকা রাখবেন কিনা। এর পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার কথা কিন্তু আপনারা 3 দল থেকেই বলা হচ্ছে। তার মানে এই আসলে এই জেলার জনগণ আশ্বস্ত হতে পারে কিনা যেই জিতে আসুক, সেই ইস্যুতে সহ অন্যান্য যেসব ইস্যু আছে সব ইস্যুতে আপনারা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবেন। খুব সংক্ষেপে আপনার জবাবের মধ্যে দিয়ে আমরা শেষ করব। আসলে আমাদের রংপুর অঞ্চলটা এটা কিন্তু একটা শিক্ষার শহর। এটা এই অঞ্চলের মানুষজন খুবই উদ্যোগী মানুষ, খুবই কর্মক্ষম মানুষ। তারা চায় যে এই অঞ্চলটাকে সামনে নিয়ে যেতে, কিন্তু আমরা বিগত যে সরকারগুলো গেছে তাদের আসলে বৈষম্যের কারণে বা বাংলাদেশের সিস্টেমের যে একটা বৈষম্য, যে উত্তরবঙ্গের সঙ্গে সবসময় বৈষম্য করা হয়েছে, যার কারণে আমরা সবসময় পিছিয়ে গেছি। তো এই পিছিয়ে পড়া অঞ্চলটা আমরা আসলেই সামনে এগিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে যে দল মত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ থেকে সবাই এক হয়ে যদি এই অঞ্চলকে নিয়ে ভাবি, এই অঞ্চলের কথা চিন্তা করি, এবং আমরা যদি আমাদের কণ্ঠস্বরটা সকলেই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে যদি আমাদের কণ্ঠস্বরটা উচ্চ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলটাকে, বিশেষ করে আমাদের এই রংপুর অঞ্চলটাকে আমরা এগিয়ে নিতে পারবো, এবং এই রংপুর জেলাকে আমরা একটা উন্নত জেলা এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে দেখতে পাবো। ধন্যবাদ মোহাম্মদ মাসুম বিল্লাহ। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সালেকুজ্জামান সালেক সাহেব এবং ফরহাদ হোসেন মন্ডল সাহেব, আপনাদেরকে আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের প্রশ্ন সময় স্বল্পতার কারণে নিতে পারিনি। দর্শক, এরই মধ্যে দিয়ে মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের রংপুর পর্ব শেষ হচ্ছে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে।